আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম এক্সপ্রেসের সঙ্গে আছি আমি শামুল হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজন আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকে চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামী গতিপথ সহ নানান দিক জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কী আপনার তাদের ব্যক্তিজীবন অপ্রকাশিত বিভিন্ন ঘটনা, সফলতা, ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করব চলমান পরিস্থিতি এবং রাজনৈতিক কর্মকাণ্ড, পাশাপাশি আমরা শিক্ষানীতি নিয়ে কথা বলবো, আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। আমরা দেখেছি আসলে শিক্ষা ব্যবস্থা পূর্বের শিক্ষানীতিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টারা বারে বারে বলে যাচ্ছে যে পূর্বের শিক্ষানীতিতে আবার আমরা ফিরে যাচ্ছি। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলবো, নতুন শিক্ষানীতি যে আওয়ামী শাসন আমল যে শিক্ষানীতি নিয়ে কথা বলেছে 2010 সালে যে শিক্ষানীতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মাঝে দুজন ব্যক্তি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। আমরা যদি একটু পরিচয় করা যে আমার সাথে আছেন জনাব শাহজাহান চৌধুরী, যিনি সাবেক সংসদ সদস্য এবং হুইপ এবং চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির। আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, উনি অধ্যক্ষ হিসেবে আছেন মেনসান কলেজ এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মেড বাংলাদেশ ট্রাস্টের আপনি প্রধান হিসেবে আছেন। আপনাকেও স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। আমরা প্রথমে একটু শাহজাহান চৌধুরী আপনার কাছে আসতে চাই। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে বিভিন্ন অর্গানকে সংস্কার করা। আসলে সংস্কারের জন্য তো তারা কাজ করছে এবং দেশবাসী কাজ করছে এবং বিভিন্ন রাজনৈতিক দল আপনারাও কাজ করে যাচ্ছেন সংস্কারের জন্য। শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে তা না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম, চট্টগ্রাম মহানগরী বলেন, কেন্দ্র বলেন, সবাই ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছেন দেশকে কীভাবে সংস্কার করা। আমি যে শিক্ষা নিয়ে একটু কথা বলি, আসলে আপনি ভালো কথা বলতে পারবেন শিক্ষা নিয়ে, এবং আর সেটা হচ্ছে শিক্ষানীতি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা বলছেন আমরা পূর্বের শিক্ষানীতিতে ফেরত যাচ্ছি, আমরা পূর্বের শিক্ষানীতি চলে যাচ্ছি। এখন কেন পূর্বের শিক্ষানীতিতে আমরা যাচ্ছি, এটা আপনার থেকে জানতে চাচ্ছি। আমরা আসলে গত শাসন আমলে 2010 সালে একটা শিক্ষানীতি হয়েছে, আমরা ওই শিক্ষানীতি বাদ দিয়ে কেন আমরা নতুন শিক্ষানীতির দিকে যাচ্ছি বা পূর্বের শিক্ষানীতির দিকে আমরা যাচ্ছি? জনাব শাহজাহান চৌধুরী। পূর্বের শিক্ষানীতি আর বর্তমান শিক্ষানীতি, বর্তমান যে শিক্ষানীতিটা গভর্নমেন্ট প্রচলন করেছেন, বিশেষ করে শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবের আমল থেকেই উনি যেভাবে করে শিক্ষা নীতির মাধ্যমে আমাদের টোটাল শিক্ষানীতিকে ধ্বংস করেছে, এটা আমাদের টোটাল যারা শিক্ষা অঙ্গনে, যারা শিক্ষাবিদ, যারা গবেষক, যারা স্কলার, তারা সবাই এই বক্তব্যটা দিয়েছে। বর্তমান যে শিক্ষানীতি, এটা কোনো অবস্থায় আমাদের দেশে মডার্ন একটা এডুকেশন এবং আইডিওলজিক্যাল কোনো এডুকেশন বা সুনাগরিক গড়ার কোনো শিক্ষা ব্যবস্থা গত দিনে যেটা প্রবর্তন করতে চেয়েছিল সেটা নয়, এটাই প্রমাণিত হয়েছে। যেমন ধরুন এইখানে জিপিএ পাইপ এবং স্কলার এবং পরীক্ষানীতি, এই সবগুলোই ভুল প্রমাণিত হয়েছে। অতীতের যেই শিক্ষানীতি যেটা ছিল, সেটার মাধ্যমে যেই মেধার চর্চা হয়েছিল, এইবারে সেই মেধার চর্চাটা হয় নাই, সেটা অলরেডি প্রমাণিত। এবং আমাদের দীপমণি শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, নোফেল সাহেব যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, ওনারা তো সবাই এইখানে টোটাল শিক্ষা নীতিটাকেই আমাদের প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকেই বলেছে এটার মাধ্যমে মেধার চর্চা হয় না, এটার মাধ্যমে যোগ্যতার বিকাশ হয় না, এটার মাধ্যমে আমাদের মানুষের মন মানসিকতা এটার কোনো পরিবর্তন করা সম্ভব হয় না। বরং এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের আগামী দিনের প্রজন্ম যারা ছাত্র, তাদেরকে টোটালি জ্ঞানহীন করা হয়েছে। ঠিক এটার পরিপ্রেক্ষিতে বর্তমান আমাদের শিক্ষা উপদেষ্টা উনি পদক্ষেপ নিয়েছেন। আগের যেই শিক্ষানীতি ছিল সেটার ভিত্তিতেই যাবে। এর মধ্যেই আমি একটু বলে রাখতে চাই যে আইডিওলজিক্যাল এডুকেশন আর সেকুলার এডুকেশন আর সোশ্যাল এডুকেশন, এটার মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। আমরা আমাদের জাতি হিসাবে নিজেদেরকে প্রকাশ করার জন্য আমাদেরকে একটা আদর্শিক শিক্ষা ব্যবস্থা প্রবণ করা দরকার। আওয়ামী সরকার দেখেছে আসলে অবকাঠামোগত শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত একটু উন্নয়ন করেছে। বিভিন্ন আমরা প্রতিষ্ঠান দেখেছি, 4তলা 6তলা ভবন দেখেছি। তারা ভবন করতে পারলো এত লক্ষ কোটি টাকা খরচ করে, তারা শিক্ষার মানটাকে কেন ধরে রাখতে পারলো না, বা শিক্ষার মানটাকে নিয়ে কেন কাজ করতে পারলো না, যেটা এই দেশে বাস্তবায়নযোগ্য না, সেই শিক্ষানীতি কেন বাস্তবায়ন করতে চাচ্ছিল এই দেশে? এটা তো আসলে উত্তরটা ওনারা যারা সরকারে ছিলেন, মন্ত্রী ছিলেন, যারা শিক্ষা কমিশনের কমিটিতে ছিলেন, তারাই বলতে পারবেন। আমি তো মনে করি একটা জাতিকে
ধ্বংস করার জন্য আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীরই একটা নীল নকশা এবং ষড়যন্ত্র কারণেই আমাদের এই দেশে তারা এই মেধাহীন শিক্ষা এখানে প্রবর্তন করতে। কি মনে হয় না কোনো কোনো বাইরের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই শিক্ষানীতি তারা বাস্তবায়ন করতে চেয়েছিল, এরকম মনে হয় না? এটাই তো বলতেছে, আধিপত্যবাদীদের এবং আগ্রাসনীর মাধ্যমে এই দেশের বিশেষ করে মুসলমানদেরকে, এই দেশের তৌহিদবাদী মানুষদেরকে তারা একটা ভিন্ন খাতে প্রবাহিত করে এখানে একটা জগাখিচড়ি ধরনের একটা এডুকেশন প্রবর্তন করে জাতিকে ধ্বংস করারই একটা ষড়যন্ত্র হিসাবে এই শিক্ষা নীতি প্রবর্তন করা হবে। অসংখ্য ধন্যবাদ জনাব সাধারণ চৌধুরী, আপনার কাছে আমরা আবার আসবো। আমি এখন কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। আপনি শিক্ষা নিয়ে খুব কাজ করেন এবং মেরনসান কলেজের আপনি অধ্যাপনার কাজ করেন এবং শিক্ষাবিদ হিসেবে ভালো কাজ করে আছেন। একটু জানতে চাই আসলে 2010 সালের শিক্ষানীতি এবং আমরা পূর্বের তার আগের শিক্ষানীতি, আমরা এখন শিক্ষা উপদেষ্টা, দেশ সংস্কারের জন্য যারা কাজ করে আছেন তাদের মধ্যে থেকে অন্যতম একজন হচ্ছেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলছেন যে পূর্বের শিক্ষানীতিতে আবার আমরা ফেরত যাব। কেন 2010 সালের শিক্ষানীতি নয়, কেন আমরা পূর্বের শিক্ষানীতি ফেরত যেতে চাই? আমরা আমাদের দেশে কি 2010 সালের শিক্ষানীতি আমাদের দেশে কি আসলে বাস্তবায়নযোগ্য কি না, আসলে এটা কতটুকু ইফেক্ট আমাদের জনমনে আসবে? প্লিজ। যে কথাটি বলতে হয়, আসলে এই দেশ খুব দুর্ভাগ্যজনক হলো সত্য যে কখনো একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি হয় না। আমরা পাকিস্তান আমলে দেখেছি আকরাম হা কমিশন হয়েছে শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য, সেটাও পূর্ণাঙ্গ রূপ পায় নাই। দেশ স্বাধীন হওয়ার পরে কুদরতে খোদা শিক্ষানীতি, মজিদ খানের শিক্ষানীতি, মনিরুজ্জামান মিয়ার শিক্ষানীতি এবং পরবর্তীতে 2010 সালে যে শিক্ষানীতি হলো, আগের কোনো শিক্ষানীতি পূর্ণাঙ্গ রূপ পায় নাই। কিন্তু বর্তমান শিক্ষানীতিতে এসে এমনভাবে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো, টোটাল একটা জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য একটা রূপরেখা দেওয়া হলো। এখানে এমনভাবে নীতি নৈতিকতাকে ধ্বংস করে দেওয়া হলো এবং এই শিক্ষানীতি প্রণয়নের সময় শিক্ষানীতির যে 28টা অধ্যায়, আমি 28টা অধ্যায় নিয়ে পূর্ব কোনো 28টা সমালোচনা লিখেছিলাম, যার পরিপ্রেক্ষিতে যখন চট্টগ্রাম বিভাগভিত্তিক যে একটা পরামর্শমূলক একটা সভা হয়েছিল পূর্বগুণে গোল টেবিল বৈঠক, ওখানে প্রত্যেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলে, সরকারি স্কুল, বেসরকারি স্কুল, দারুল উলুম মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি পক্ষ থেকে আমি প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম। আমাদের কাছ থেকে যে পরামর্শগুলো নিয়েছিল, একটি পরামর্শগুলো বাস্তবায়ন হয় না, সবগুলো ছিল লোক দেখানো, অর্থাৎ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আমরা পরামর্শ নিয়ে মতামত নিই। এই শিক্ষানীতি বাস্তবায়ন, মূলত এই শিক্ষানীতিতে টোটাল ধর্মীয় নীতি নৈতিকতাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তার ইতিহাসকে যদি ভুলিয়ে দেওয়া যায়, তার পরিচয়কে যদি ভুলিয়ে দেওয়া যায়, তাহলে ওই জাতি শেষ হয়ে যায়। বর্তমান শিক্ষানীতিতে মূলত ওই ব্যবস্থাটাই করা হয়েছে। কারণ একটি জাতি, এখানে মুক্তিযুদ্ধের ইতিহাসটা দেখানো হয়েছে শুধুমাত্র 9 মাসের ইতিহাসটাকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস হিসাবে দেখানো হয়েছে। আমরা যে মূলত 190 বছর 6 মাস 11 দিন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, অকাতরে মুসলমানরা জীবন দিয়েছে, সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আবার পাকিস্তানিদের বিরুদ্ধে 24 বছর শোষণ শাসনের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি। এই যে টোটাল ইতিহাসটাকে এমনভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে, মূলত মনে হচ্ছে যেন 9 মাসের যুদ্ধ করে আমরা একটা দেশ স্বাধীন পেয়েছি। অর্থাৎ ইতিহাসটাকে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। যেই জাতি তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়, তার পরিচয় ভুলিয়ে দেওয়া হয়, সে জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। মূলত এখানকার শিক্ষানীতিতে ওই মূল কাজটা সেটাই করেছে। আমাদেরকে এই যে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষককে টর্চারিং করা হচ্ছে, বিভিন্ন শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে, এগুলো হচ্ছে এই শিক্ষানীতির ফল। এই বর্তমান প্রজন্মের ছাত্ররা ওইভাবে যদি তৈরি হয়, একটা উচ্ছৃঙ্খল জাতি যদি তৈরি হয়, এই সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতায় জিয়ে বসতে পারবে এবং তারা ক্ষমতার মসনদ থেকে আর কখনোই যেতে পারবে না। এবং এই দেশের মূল যে শিকড়, অস্তিত্ব, ইসলামী আকিদা, ইসলামী বিশ্বাস, ইসলামী নীতি নৈতিকতা, এগুলোকে যদি একবার ধূলিসাৎ করে দেওয়া হয়, আমাদের এই জাতিকে তার স্বকীয়তা নিয়ে যদি মাথা তুলে দাঁড়াবার সুযোগ দেওয়া না যায়, তাহলে আমরা পার্শ্ববর্তী দেশ সব কিছুর সাথে এমনভাবে একীভূত হব, সিকিম, ভুটান, অন্যান্য হায়দ্রাবাদের মতো হয়তো আমাদেরকে দখল করার একটা সুযোগ এবং আমাদেরকে একীভূত করার একটা সুযোগ সৃষ্টি করার জন্য এটা ছিল একটা প্রাথমিক পদক্ষেপ। এবং পরবর্তীতে সরকার আরও অনেকগুলো পদক্ষেপ নিয়েছে
মূলত শিক্ষা ব্যবস্থাকে আরও অরাজকতা করার জন্য স্কুলে শিক্ষা সংসদ বাস্তবায়ন করছে। এইভাবে যে শিক্ষানীতিগুলো যদি ধারাবাহিকভাবে আলোচনা করা হয়, আসলে মূলত এটা কোনো শিক্ষানীতি ছিল না, একটা জাতিকে ধ্বংস করার একটা মূল নীতি ছিল। তাহলে আমি যে বর্তমান শিক্ষানীতি আমাদের এই দেশে সত্যিকারভাবে একটা শিক্ষানীতির জন্য শহীদ আব্দুল মালেক শহীদ হয়েছিলেন। তিনি একটা শিক্ষার পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছিলেন, যে শিক্ষানীতিটা বাস্তবায়ন করা যায় নাই, এবং সেই শিক্ষানীতির কোনো ধারাবাহিকতাও পরবর্তীতে এখানে পদক্ষেপ কোনো কিছুই গ্রহণ করা হয়নি। আমাদের এখানে এমন একটা শিক্ষানীতি তৈরি করতে হবে, এখানে যেহেতু 92% মুসলিম, এই মুসলমানদের চিন্তা চেতনা বিশ্বাস আদর্শকে বাদ দিয়ে কোনো শিক্ষানীতি বাস্তবায়ন করা কোনোভাবে কখনোই সম্ভব নয়। এবং সেই আদর্শ বাস্তবায়ন করতে চাইলে এখানে জাতি ধর্ম বর্ণ সবাই নিরাপদে এখানে বসবাস করতে পারবে। কারণ পৃথিবীতে একমাত্র মুসলমানই অসাম্প্রদায়িক একটা জাতি। তারা কোনো মুসলিম রাষ্ট্রে অন্য ধর্মীয় জনগোষ্ঠীর উপর কোনোদিন অত্যাচার হয় না, নির্যাতন হয় না, এবং তাদেরকে নিপীড়নের সম্মুখীন হতে হয় না। পৃথিবীতে কোনো একটি মুসলিম কান্ট্রিও দেখানো যাবে না। আর কোনো মুসলিম যেখানে সংখ্যাগরিষ্ঠ আছে, আর আমরা পাশাপাশি দেখি যেখানে ইহুদি আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, ওখানে মুসলমানেরা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তাহলে আমাদের এই 92% মুসলিমের দেশে আমাদের যদি সে আদর্শ, সে ধারাবাহিকতা, সেই মূলনীতিকে সামনে রেখে যদি আমরা একটা শিক্ষানীতি বাস্তবায়ন করি, তাহলে সত্যিকারভাবে আমরা বিশ্বের সিংহাসন অধিষ্ঠিত হতে পারবো। সানাউল্লাহ, এই জায়গায় একটু প্রশ্ন করে, আসলে কি নতুন করে শিক্ষানীতি প্রণয়ন চান আপনারা, যারা শিক্ষাবিদরা আপনারা আছেন তারা, নাকি এখন তো বলছে কিন্তু পূর্বের শিক্ষানীতিতে আমরা ফেরত যাব? সেখানে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যে কথাটা বলছেন, এটা হচ্ছে যে আপাতত সংস্কারমূলক একটা কাজ। মূলত এই জিনিসটি বর্তমান শিক্ষানীতি যদি আমরা একটা বছরও আরও যদি শিক্ষা অর্জন করি, তাহলে একটা বছরের জন্য আমরা হয়তো 100 বছর পিছিয়ে। নতুন সরকার যিনি আসবেন তার কি কাজ হতে পারে শিক্ষা নিয়ে এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করতে হবে, আমাদের দেশে শিক্ষকদের যেভাবে সম্মান দেওয়া দরকার, মর্যাদা দেওয়া দরকার, সেভাবে শিক্ষকদের সম্মান মর্যাদা কখনোই দেওয়া হয় না। যে জাতি তার শিক্ষককে সম্মান দেবে না, মর্যাদা দেবে না, এবং সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে সুযোগ সৃষ্টি করবে না, সেই জাতিতে মেধাবীরা কখনো শিক্ষকতায় পেশায় আসবে না। যতদিন পর্যন্ত মেধাবীরা শিক্ষকতায় পেশায় না আসবে, ততদিন মেধাবী জাতি তৈরি করা যাবে না। আর মেধাবী জাতি তৈরি করা ছাড়া একটি জাতিকে এগিয়ে নেওয়া কোনোভাবে কখনোই সম্ভব নয়। তাহলে আমাদের এখানে শিক্ষানীতি প্রণয়নের পাশাপাশি সর্বোচ্চ স্কেল নির্ধারণ করতে হবে শিক্ষকদের এটাকে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে। তাহলে প্রত্যেকেই প্রথম চয়েস দেবে শিক্ষকতাকে। এবং সেদিনে যেটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখি, শিক্ষকদেরকে আলাদা বাসভবন দেওয়া হয়, তাদের গবেষণার জন্য একটা নীরব ব্যবস্থা করা হয়, এবং তাদের যাতে তারা রিচার্জ করতে পারে। তাদের শিক্ষকের গাড়ি আসতেছে, তোমরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করো। যেখানে এভাবে শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হয়, তারা তো তৈরি হবে, সেখানে সব ধরনের মেধাবী তৈরি হবে, কারণ শিক্ষকরা উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করবে। আর আমাদের এখানে বেতনের দাবিতে শিক্ষকদের রাস্তায় মিছিল করতে হয়, মিটিং করতে হয়, লাঠি খেতে হয়। তো যে জাতির শিক্ষা ব্যবস্থায় এত দুরবস্থা, সেই জাতি এত দূর পর্যন্ত এভাবে যে টিকে আছে, এটা আল্লাহর রহমত ছাড়া কিছু নেই। আসলে এই জাতি অনেক আগে ধ্বংস হওয়ার কথা। যারা ফারজানা চৌধুরীকে আপনি যে প্রশ্নগুলো করেছিলাম আমি, যে তারা প্রশাসনিকভাবে অবকাঠামোগত তারা কিন্তু অনেক কাজ করেছে, অনেক নতুন নতুন আমরা ভবন দেখেছি। প্রথমে আমরা অনেক দুরবস্থা ছিল ভবনের, আমরা নতুন নতুন ভবন দেখেছি। তারা এই শিক্ষাকে সংস্কার করার জন্য কাজ করে নাই, তারা কেন ভবনের প্রতি খুব ঝোঁক? এটা কি আসলে কোনো দুর্নীতি করার জন্য এরকম কিছু? আপনার কি এটা এক্স্যাক্টলি যে অবকাঠামোতে যে 6 তলা যে ভবনগুলো দেওয়া হয়েছে, 6 কোটি টাকা 10 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তাইলে ওখান থেকে প্রচুর অর্থ আত্মসাৎ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। লেখাপড়ার মান উন্নয়ন না করে, লেখাপড়ার মান ডেভেলপ না করে, মানে উন্নতির পেছনের গল্প দুর্নীতি অবকাঠামোগত উন্নয়ন, সেই উন্নতির মধ্যেও বৈষম্য। যার যেভাবে পারছে, কোনো একটা এলাকায় অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে, আর কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একটা টিনের ঘর এখনো পড়ে আছে, একটা বিল্ডিং দরকার, সেখানে বিল্ডিং হয় না, ওখানের মধ্যেও বৈষম্যতা রয়েছে। ওকে, মানে আপনি বলতে চাচ্ছেন উন্নতি করা হচ্ছে, উন্নতি করা লাস্ট 16 বছর উন্নতি করলো তার দুর্নীতির কারণে।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। আমরা আবার আপনার কাছে আসবো। জনাব শাহজাহান চৌধুরী, আপনাকে বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন যে অভিযোগটুকু একজন শিক্ষাবিদ দিয়েছেন, আপনিও শিক্ষা নিয়ে গবেষণা করেন, আসলে ওনার মনে কষ্টটা আপনি উনি বললেন। আমরা সামনে একটা সরকার দেখছি, হতে পারে সেটা বিএনপি সরকার বা আপনারা সরকার গঠন করতে পারেন। আপনাদেরকে আমরা জনসাধারণ আপনাদের প্রতি অনেক আশা নিয়ে আছে। জামাত ইসলাম বাংলাদেশ যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে শিক্ষানীতি কেমন করবে তারা? আমরা জামাত ইসলামেরা যদি সরকার গঠন করি, তাহলে আমাদের বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা বলেছেন, বর্তমান শিক্ষানীতি নয়, আমরা পূর্বের শিক্ষানীতিতেই আবার ফিরে যাব। উনি যথার্থই বলেছেন, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো শিক্ষানীতি জাতিকে আমরা উপহার দিতে পারি নাই। আপনার সেটা পাকিস্তান আমলে বলেন, ডক্টর কুদরতুল কথা বলেন, মজিদ খান সাহেবের কথা বলেন, কেউ পূর্ণাঙ্গ শিক্ষানীতি দিতে পারে নাই। আমাদের শিক্ষানীতির ব্যাপারে স্পষ্টভাবে 1969 সালের 12 অগাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামিক এডুকেশন, আইডিওলজিক্যাল এডুকেশন, একটা জাতিকে গঠন করার জন্য তার জাতির যেটা উদ্দেশ্য, লক্ষ্য এবং সংবিধান, সেটার ভিত্তিতে জাতিকে গঠন করার যে শিক্ষানীতি, সেটার একটা ফর্মুলা আমাদের আব্দুল মালেক ভাই ঢাকা টিএসসি হলে দিয়েছিলেন। উনি সেখানে স্পষ্ট বলেছিলেন, উইদাউট আইডিওলজিক্যাল এডুকেশন কোনো অবস্থায় জাতিকে ঐক্য করাও সম্ভব না, জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়, যোগ্য নাগরিক এবং সুনাগরিক গড়ে তোলাও সম্ভব নয়। কিন্তু ঘটনা কী হলো, সেইখানে শহীদ আব্দুল মালেককে বক্তৃতা দিয়ে আসার পর রেসকোর্সের ময়দানে তাকে চারিদিক থেকে ছাত্রলীগের ছেলেরা, আমি নাম বলবো না, যে তাদের পিকচার এখনো পর্যন্ত আছে, তাকে লাঠি দিয়ে এবং কাঠের বাড়ি দিয়ে তাকে নির্যাতন করতে 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 শেষ পর্যন্ত 15ই আগস্ট সেই শাহাদাত বরণ করলো। করাচি থেকে ডাক্তার আসার পরেও তাকে চিকিৎসা দিয়ে বাঁচানো গেল না। আমরা যদি ক্ষমতায় যাই, তাহলে আমরা একটা ফুললি জাতির চিন্তা চেতনা, তৌহিদ এবং মুসলমানদের আকিদা, বিশ্বাস, ইমানের ভিত্তিতে আগামী দিনে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটার চেতনার ভিত্তিতে একটা আইডিওলজিক্যাল, এখন ফুললি পূর্ণাঙ্গ একটি শিক্ষা ব্যবস্থা আমরা প্রবর্তন করব, প্রাইমারি থেকে শুরু করে হায়ার এডুকেশন, ইউনিভার্সিটি পর্যন্ত। আজকে আপনি প্রাইমারি এডুকেশনের শিক্ষা ব্যবস্থা, হাই স্কুলে কীভাবে সংসদ হয়, কতগুলা বা 15-14 বছরের ছেলেদের ওইখানে ছাত্রলীগের কমিটি হয়, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কমিটি হয়, এমনকি সেখানে সংসদ পর্যন্ত চালু করে দিল, যেটা আমার সম্মানিত প্রিন্সিপাল সাহেব বলেছেন। আজকে আমাদের প্রধান শিক্ষকের গায়ে হাত তুলে কলেজের প্রিন্সিপালকে তালাবদ্ধ করে দিয়ে এই যে একটা নৈরাজ্যকর অবস্থা আজকে সৃষ্টি হয়েছে, সেখান থেকে জাতিকে যদি বাঁচাতে চাই, তাহলে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ফুললি একটি কমপ্লিট এডুকেশন, আইডিওলজিক্যালি একটা শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা প্রবর্তন। আপনি চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে আছেন, অভিভাবক হিসেবে আছেন। আমরা একটু জানতে চাই, আমাদের চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠান খুব ব্যাপক পরিচিত এবং খুব আলোচিত, এবং এই দুটো প্রতিষ্ঠান থেকে কিন্তু অনেক গর্বরত ওখান থেকে বের হয়। আমি চট্টগ্রাম কলেজের কথা বলেছি, আমরা মহসিন কলেজের কথা বলেছি। এটা দীর্ঘটা সময় আপনাদের যারা ছাত্র রাজনীতি করে শিবিরের আওতায় ছিল, মানে এই সুসংগঠিত ছিল। তার পরবর্তীতে যখন 16টি বছর আওয়ামী শাসন আমল চলেছে, তারা তাদের ছাত্রলীগের নেতৃত্বে তারা ছাত্রলীগের ওই দাহটা ওখানে নিয়ে এসেছিল। আমি একটু জানতে চাই, আসলে এই চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, ওই এলাকাটা ছাত্র শিক্ষকের সমন্বয় একটা জায়গা, একটা সুন্দর একটা জায়গা, পিসফুল একটা এরিয়া, একটা শিক্ষার জন্য। ওই শিক্ষার স্থানটা নিয়ে চট্টগ্রাম কলেজ এবং মহসিন কলেজ নিয়ে চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামের কী ভাবনা থাকবে, এবং ঠিক আবারই এই শিবিরকে দ্বারা সুসংগঠিত করে এই দুটো প্রতিষ্ঠানকে আবার সেই সুন্দর সোনালি দিনে ফিরে ফেরত পাঠানোর জন্য চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলাম কী কাজটুকু করে দিতে পারে একটু বলুন। আপনাকে অসংখ্য শুকরিয়া। আসলে চট্টগ্রাম কলেজ আমাদের চট্টগ্রামের নয়, সারা বাংলাদেশেরই একটা সম্মানিত জায়গা। চট্টগ্রাম হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এটাও আমাদের এইখান থেকে অনেক
মেধাবী এবং সরকার পরিচালনায় প্রশাসনিক ক্ষেত্রে অনেক মেধাবী আমাদের নাগরিক উপহার ওনারা দিয়েছে এক্স্যাক্টলি। এবং এটা আমি তো মনে করি একটা পবিত্রতম স্থান শিক্ষা অঙ্গন। আমি প্রথমেই বলবো, এখানে শিবির অধ্যুষিত যে কথাটা বলা হয় এটা আসলে ঠিক না। আপনি দেখবেন ছাত্রলীগ যখন চট্টগ্রাম কলেজে আসলো, এর আগে চট্টগ্রাম কলেজের 30-33 বছর এর আগে পাকিস্তান আমল, চট্টগ্রাম কলেজের যে একটা সুন্দর পরিবেশ, এখানে কোনো রাজনীতি নয়, এখানে সবাই যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে, সমস্ত শিক্ষকবৃন্দ সহ যে একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশটাকে ধ্বংস করেছে গত 18 বছর ছাত্রলীগ নামক নামদারি সশস্ত্র সন্ত্রাসীরা। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি এবং আপনাকে বোঝার জন্য বলবো যে একজন ছাত্র অস্ত্র হাতে কেন নেবে, একজন ছাত্র লাহারি হাতে কেন নেবে, একজন অছাত্র চকবাজারের মস্তান সে কোনো কলেজে যাবে, সেখানে সেই কেন মিছিলের নেতৃত্ব দেবে? আপনি শিবিরের অধ্যুষিত যে বলছেন, কোনো দিন কি কোনো একটা অছাত্র 30 বছরে ছাত্রলীগ আসার আগে এবং 30 বছরের আগে চট্টগ্রাম কলেজে কোনো অছাত্র যারা লেখাপড়া করে না, মস্তান, অস্ত্রধারী, এরকম কারো নাম শুনেছেন? কিন্তু আওয়ামী লীগের আমলে আপনি সেই নামটা শোনা যাবে। আমি নামটা বলবো না। চকবাজারে যাবে যেন লেখা নাই, পড়া নাই, সেই হলো মাস্টার, ওষুধ নাই, দারু নাই, কালো মিয়া হলো ডাক্তার। সেই রকম একটা পরিবেশ চট্টগ্রাম কলেজে আর মহসিন কলেজে হয়েছে। প্রফেসরেরা চেয়ারে বসতে পারে নাই, তাদের নিজেদের গ্রুপের মধ্যে মারামারি হয়ে মেধাবী ছাত্রের মাথা ফেটে দিয়ে চট্টগ্রাম মেডিকেল। সকলে এটা জ্ঞাত। আমরা এখন জানতে চাচ্ছি, এই যে একটা পরিবেশ, এটাকে দূরীকরণে এখন চট্টগ্রাম মহানগরী বাংলা জামাত ইসলাম কি কাজটুকু করে দিতে পারে? আসলে তাদের তো অনেক কাজ, অনেক কাজ, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ, তারপরে রাষ্ট্র সংস্কারের কাজ করে আছে ব্যাপক। এই সংস্কারে আপনারা কতটুকু কাজ করে আছে? যে 5 তারিখের অভ্যুত্থানের পর সন্ধ্যাবেলায় আমাকে বলল যে এখান থেকে লোক পালিয়ে যাচ্ছে। কি পালিয়ে যাচ্ছে? ও যে ছেলেরা পালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে দা, কোরাল, লাঠি এগুলো নিয়ে যার যার জায়গায় সবাই হোস্টেল থেকে, কলেজ থেকে পালিয়ে যাচ্ছে। তখন আমাকে ছাত্ররা বলল যে আপনার আসা দরকার। সেখানে আমিও ছিলাম, আর অন্যান্য নেতৃবৃন্দরও ছিল। তখন সাধারণ ছাত্রদের মধ্যে উল্লাস এবং উদ্দীপনা এবং তাদের মধ্যে যেই উচ্ছ্বাস, তারা সেখানে স্লোগান দিয়ে উঠল। সেখানে স্লোগানটা কোনো পলিটিক্যাল না, তারা স্লোগান দিল শান্তি চাই, লেখাপড়া চাই, লেখাপড়ার পরিবেশ চাই। আমি তাদেরকে বললাম যে এখন থেকে লেখাপড়ার জায়গা, এখানে পরিবেশ হবে। এবং আমি প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করলাম যে এখানে কোনো বহিরাগত আর যাতে করে ঢুকতে না পারে। বহিরাগত ঢুকতে না পারার কারণে এখন সাধারণ ছাত্র চট্টগ্রাম কলেজে সেই টেকনাফ থেকে শুরু করে আমার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা অঞ্চলের ছেলেরা সেখানে কি সুন্দর করে একটা পরিবেশের মাধ্যমে একে অপরকে মালা দিয়ে, একে অপরকে ফুলের শুভেচ্ছা দিয়ে, ফুলের তোড়া দিয়ে গ্রহণ করে প্রিন্সিপাল সাহেবের কাছে, যে দৃশ্য তো আমার মনে অতিথি কেউ দেখাতে পারবে না। সাধারণ ছাত্ররা ফুলের তোড়া দিয়ে, ফুলের মালা দিয়ে প্রফেসরদেরকে গ্রহণ করে কলেজে আনলো, প্রিন্সিপাল সাহেবের রুমে গিয়ে শুভেচ্ছা দিল। আমরা আগামীতে সেই রকম একটা পরিবেশ বজায় থাকার জন্য সর্বাত্মকভাবে চট্টগ্রাম কলেজে, আমরা বহিরাগত শুধুমাত্র অভিভাবক হিসাবে যে দায়িত্ব পালন করা দরকার, আমি চট্টগ্রামের সর্বস্তরের মানুষদেরকে বলবো, এটা আমাদের জাতীয় সম্পদ, এটা আমাদের চট্টগ্রামের গৌরব। আমাদের মহসিন কলেজ, তারপরে চিটাগং কলেজ, মেডিকেল কলেজ, দারুল উলুম আলিয়া মাদ্রাসা সহ বেসরকারি যেই প্রতিষ্ঠান, চকবাজার, দেওয়ানবাজার, মেডিকেল কলেজ, মেহেদিবাগ সহ শিক্ষার যেই পরিবেশ আছে, সেই পরিবেশটা রক্ষা করার জন্য আমাদের চট্টগ্রামের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে থেকে এই পরিবেশটা সুন্দর করে বজায় রাখার জন্য আপনারা সবাই অগ্রসর হয়ে আসবেন, এটাই আমি আশাবাদ। অসংখ্য ধন্যবাদ, সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা প্রশ্ন একটা করতে চাই। আসলে আপনি একটা কথা বলেছিলেন, আসলে শিক্ষকদের বেতনের দাবিতে এবং বেতনের স্কেল সংশোধনের জন্য মাঠে নামতে হয়। আসলে এই দেশে তো আমরা পরবর্তী 1971 সালের পরের কথা বলি, এর আগে কথা বলবো না। আসলে যৌক্তিক দাবির জন্য বা বিভিন্ন দাবিতে শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাঠে নামে। আসলে এই যে কিছুদিন আগে কোটা সংস্কার আন্দোলন, অথচ এটা একটা যৌক্তিক দাবি, তারা চায়, ছাত্ররা চেয়েছিল কিন্তু কোটা সংস্কার, কোটা একেবারে
বাদ করতে চাইলে তারা চেয়েছিল একটু এত 56% কোটা, এটা আসলে অনেক মেধাবীদের উপর জুলুম এরকম করা হচ্ছে আর কি কথায়। জানতে চাই আসলে আমাদের দেশে 1971 সালের পর থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি এই দাবিগুলো কেন আন্দোলনের মাধ্যমে চাওয়া হয়? কেন সরকার কি জানে না আসলে কি করতে হবে, তার কি করা উচিত? যে সংবিধানটা প্রণয়ন হয়েছিল সেখানে যে আমাদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলোকে আমরা বইপত্রে সব জায়গায় মৌলিক চাহিদা হিসাবে করেছি। এগুলো যদি আমাদের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হতো, তাহলে আমি যদি আমার খাদ্যের স্বীকৃতি না পাই, আমার বস্ত্রের স্বীকৃতি না পাই, আমার বাসস্থানের স্বীকৃতি না পাই, তাহলে আমি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতাম, মামলা করতে পারতাম। আসলে সাংবিধানিকভাবে মৌলিক অধিকারগুলোকে মৌলিক চাহিদা হিসাবে দেখানো হয়েছে, যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা স্তরে আসলে বৈষম্যতার সৃষ্টি হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই মানুষকে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়েছে। একটা দেশের সংবিধান যদি সুষ্ঠুভাবে প্রণয়ন করা হতো, এখানে গণতান্ত্রিক ক্ষেত্রেও দেখা গেছে যে জনগণ ক্ষমতার উৎস। আবার ওখানে সরাসরি আবার সাংবিধানিকভাবে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী সকল ক্ষমতা বাস্তবায়ন করতে পারবে। তাইলে জনগণকে আবার ক্ষমতা চেপে ধরা হয়েছে, শুধুমাত্র ভোটের অধিকারটা দেওয়া হয়েছে। এবং হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমরা সেই ভোটের অধিকারটাও পাইনি। দীর্ঘদিন ধরে ভোটের অধিকারটা যদি দেবো, জনগণকে যেটা দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয় না, সেটা থেকেও বঞ্চিত করা হয়েছে। তো একটা দেশের সংবিধান যদি সুষ্ঠুভাবে প্রণয়ন করা হয়, প্রত্যেকটা স্তরের সকল মানুষের অধিকারগুলোকে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে সেক্ষেত্রে কখনোই কোনো দাবি দেওয়া নিয়ে জনগণকে রাস্তায় নামতে হবে। আমরা একদম শেষ প্রান্ত আছে, আমি সাধারণত আপনাকে দিয়ে শেষ করছি। আসলে দেশ তো অন্তর্বর্তীকালীন সরকার খুব সংস্কার করে চলছে, পাশাপাশি আপনারাও মাঠে চড়ি গড়াচ্ছেন যাতে সংস্কার হয়। আমি চট্টগ্রামের কথা বলি, আমাদের চট্টগ্রাম খুব সুন্দর একটা নগরী। আমাদের চট্টগ্রাম প্রাচ্যের একটা রাজধানী বলা হয়, যদিও বা কাগজে কলমে নাই, একটা বাণিজ্যিক রাজধানী খ্যাত এই চট্টগ্রাম, বন্দর নগরী এই চট্টগ্রাম, আমাদের প্রাণের শহর। আমাদের প্রাণের শহর কিন্তু আসলে অসুস্থ। আমরা অনেক রোগে ব্যাধিতে কিন্তু জর্জরিত এই চট্টগ্রাম শহর। যদি এই সব রূপ নিয়ে আপনি জ্ঞাত আছেন কিনা, আমরা কিশোর গ্যাং দেখি, আমরা চাঁদাবাজ দেখি, আমরা দখলদারিত্ব দেখি, এইসব রূপ নিয়ে আপনি স্টাডি করেন কিনা, আর এইসব রূপকে নিধনের জন্য আপনারা কতটুকু প্রস্তুতি নিয়ে আছেন, এবং জনসাধারণের যে বক্তব্য আসলে বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করতে পারে, সেক্ষেত্রে এই রূপগুলো নিয়ে মূলত একটু প্রথমে জানতে চাই, এই রূপগুলো নিয়ে আপনি কতটুকু জ্ঞাত আছেন। শিক্ষা তো আমরা জানি, শিক্ষা অনেক বড় একটা বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি, আমরা দখলদারিত্ব রাজনীতি দেখছি, প্রতিষ্ঠান দেখছি। আমরা যদি বলি গভর্নমেন্ট সিটি কলেজ, একটা ছাত্রলীগের অধ্যুষিত একটা বলা হয়, ইসলামী কলেজ, কোমলগঞ্জ এমএস কলেজ, এইসব দখলদারিত্ব হোক, শিবিরের না, এটা ছাত্রলীগেরও না, এটা শিক্ষাঙ্গন। এই ধরনের বিভিন্ন ব্যাধি থেকে রোগমুক্তি করার উপায় কি শাহজাহান চৌধুরীর জানা আছে? যে আপনাকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ। আসলে খুব যথার্থই বলেছেন। আমাদের এই চট্টগ্রাম প্রাচ্যের রানী হিসাবেই পরিচিত। আমাদের এই চট্টগ্রামে ইবনে বতুতা পর্যন্ত সফর করেছেন। আবার দখলদারিত্বের দিক থেকে ফিরিঙ্গিরা, মারাঠারা, পর্তুগিজরাও এই চট্টগ্রাম শহরে দখল করার জন্য চেষ্টা করেছেন। আবার ইসলামের বাবে ইসলামও বলা হয় এই চট্টগ্রাম নগরীকে। আরবের বণিকেরা এবং পীর আউলিয়ারা এই চট্টগ্রাম দিয়ে এসেছেন। আসলে অত্যন্ত পাহাড়ে ঘেরা এবং পরিবেশ সুন্দর নগরী হলো আমাদের এই চট্টগ্রাম। আমি তো মনে করি বাংলাদেশের আমার বৃহত্তর বাংলারও প্রাচ্যের এবং পরিচিত শহর হলো আমাদের চট্টগ্রাম। আপনি আসলে দেখেন এই চট্টগ্রাম মহানগরীতে দুইটা প্রতিষ্ঠান, একটা হলো সিটি কর্পোরেশন আর একটা হলো সিডি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই দুইটা কর্তৃপক্ষের আমি 5 তারিখের পরে দুইটা কর্তৃপক্ষই আমার সাথে আমার অফিসে এসে সাক্ষাৎ করেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনগণ যেটা আশা করে, আজকে দীর্ঘদিন যারা মেয়র সাহেব ছিলেন, 1জন বাদ দিলেই 2জন বাদ দিলেই আর টোটাল মেয়রেরা আমাদের এই চট্টগ্রাম শহরকে, বিশেষ করে সিটি কর্পোরেশনকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে তারা পরিণত করেছে। এইখানে টেন্ডারবাজি, এইখানে দখলদারিত্ব, এইখানে লিজ নেওয়া এবং পাহাড় কাটা। আজকে কেন পাহাড় কাটা বন্ধ হলো? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে মানববন্ধন করেছি, মিছিল করেছি,
প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি, কিন্তু পাহাড় কাটা বন্ধ হয় নাই। এই পাহাড় তো আল্লাহর দান, এই পাহাড় তো সৌন্দর্যের প্রতীক, অথচ এই পাহাড়গুলো ধ্বংস করেছে। চাকতাই কাল আজকে এত বছর, হাজার হাজার কোটি টাকা এখনো চাকতায়। যদি চায়নার মধ্যে তারা যদি পানি নিষ্কাশনের জন্য খাল সাগর থেকে কেটে সুন্দর করে কোটি কোটি মানুষকে পানীয় জল দিতে পারে, তাহলে আমার চাকতাইকালের পানি নিষ্কাশনটা পর্যন্ত হলো না। এইখানে এত বেশি দুর্নীতি হয়েছে। বর্তমান প্রশাসককে আমি ধন্যবাদ জানাই, উনি টোটাল একটা রেকর্ড আমার কাছে দিয়েছে, যে বিশ্বাস করেন যে সেইখানে 100 টাকার মধ্যে টোটালি 75 টাকা লুট হয়ে গেছে আর 25 টাকার কাজ হয়েছে। তাহলে কিভাবে নাগরিক জনগণ পাবে? এইখানে রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্নতা, চিকিৎসা সেবা, এরপরে প্রতিষ্ঠান 92টা প্রতিষ্ঠান আছে। শিক্ষার মান এত নিম্নে সিটি কর্পোরেশনে, সেখানে ছেলেরা লেখাপড়া করতে যেতে চায় না। প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, ফোরকানিয়া মাদ্রাসা বলেন, সব কিছু এই অবস্থা। এরপরে সিডি এর লুটপাট। এখন সম্মানিত সিডি এর চেয়ারম্যান এসেছেন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট তাকে প্রশাসক হিসাবে নিয়োগ করেছেন, ইঞ্জিনিয়াররা এসেছেন। সিডি এর অনিয়ম একটা সুন্দর নগরীতে যে যেইভাবে করে বহুতল ভবন, এরপরে হচ্ছে একটা ভবন থেকে একটা ভবনের পার্থক্য কতটুকু দরকার, পার্কিং কত দরকার, নীতি আছে এনভায়রনমেন্টের, সেগুলো কোনো কিছুর তোয়াক্কা না করে যেখানে সেখানে বিল্ডিং, নালা দখল, নদী দখল, পুকুর দখল, এরপরে হচ্ছে যে এই কবরস্থান দখল। আপনি পৃথিবীতে কোথাও আছে যে মানুষের মরণের শেষ স্থান কবরস্থান দখল? আমাদের সিটি কর্পোরেশনের কবরস্থানের মধ্যে পর্যন্ত বিল্ডিং উঠেছে। এই জন্যে আপনি আসলে যথার্থই বলেছেন, আমাদের চট্টগ্রাম শহরকে রক্ষা করা দরকার। আমরা আজকে 72 লক্ষ মানুষ, আরও সামনে কত মানুষ হয়। বস্তি এলাকাগুলো দেখেন, সেখানে কোনো আপনার পায়খানার ব্যবস্থা নাই, সেখানে পানির কোনো ব্যবস্থা নাই, পানি চলাচলের কোনো ব্যবস্থা নাই, সুন্দর বাসস্থানের কোনো ব্যবস্থা নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। সিটি কর্পোরেশন একটা ব্যবসায়িক কেন্দ্র হিসাবে রূপান্তরিত, এখান থেকে উদ্ধার হওয়া দরকার। আমি চট্টগ্রামবাসীর সবার কাছে আজকে এটিএন পরিবারের পক্ষ থেকে যেহেতু সুযোগ পেয়েছি, আমি চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো, আসুন অন্তর্বর্তীকালীন সরকার, এটা কোনো পলিটিক্যাল সরকার নয়, এই সরকারের আমলেই চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধ করি, চাকতাই খাল খননটা আমরা যেন সম্পন্ন করতে পারি। সিডিএ যেই দুর্নীতিগুলো করেছে সেগুলির যেন বিচার হয়, এবং বহুতল ভবনের নাম দিয়ে যেভাবে করে পরিবেশকে দূষণ করা হচ্ছে, সেখান থেকে চট্টগ্রামকে বাঁচাই। এবং এটা বাণিজ্যিক রাজধানী, এখানেই চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে আমার বৈঠক হয়েছে। উনিও বলেছেন বন্দরের যেই দুর্নীতি আগের যারা এমপি ছিলেন, আমি সম্মানিত বলতে পারছি না, তারা সিন্ডিকেট করে এইখানের আমদানি রপ্তানির সব দিক থেকে কন্ট্রোল করে চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করে দিয়েছে। সালমানের প্রমাণ, সৌদি আরবের সাথে চুক্তি করে আমাদের দেশে প্রায় হাজার হাজার কোটি টাকা আমাদের যে ইনকাম হওয়ার কথা, সেটাকে সালমানের প্রমাণ ধ্বংস করে দিয়েছে। আর চট্টগ্রামবাসীর পক্ষ থেকে দাবি হলো, সালমানের প্রমাণের সমস্ত সম্পত্তি, জায়গা জমিন বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে নিয়ে আসা এবং তাকে বিচারের আওতায় আইনের উদ্যোগে এনে সর্বোচ্চ শাস্তি তাকে প্রদান করা। সেই সালমানের প্রমাণ আমাদের চট্টগ্রামকে ধ্বংস করে দিয়েছে। সেই চট্টগ্রামের নাগরিক নয়, একজন চট্টগ্রাম বিদ্বেষী হিসাবে গতটা 18 বছর চট্টগ্রাম বন্দরে পদক্ষেপ নিয়ে আমাদের বন্দরকেও ধ্বংস করে দেওয়ার চক্রান্ত সালমানের প্রমাণ করেছিল। আমি তার বিচারের দাবি করছি। এই যে অসুখ বা রোগ ব্যাধি সম্পর্কে আপনার ধারণা রাখেন, এবং পাশাপাশি যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে, সেক্ষেত্রে এই রোগ ব্যাধিগুলো নিরাময় কল্পে আপনার পরিকল্পনা কেমন হতে পারে? জি, আমি এক কথাই বলবো, আমরা চট্টগ্রাম নগরের জন্য মহানগরী জামাতের একটা নগর উন্নয়ন কমিটি আমাদের আছে। আমাদের একটা প্ল্যান আছে যে চট্টগ্রাম শহরে বিশেষ করে আমাদের যেই নদীগুলো ছিল, আপনি জানেন বদ্দারহাটে কর্ণফুলী থেকে সাম্পান নিয়ে 8 আনা পয়সা নিয়ে বদ্দারহাটে নামা হতো। যেই নদীটা সেটা ড্রাম কোম্পানি, বালতি কোম্পানির ওইখানে এসে জমা হতো। এই নদীটা যে বিরাট বরাট হয়ে গেল, আমাদের প্রধান কাজ হবে চট্টগ্রামের এই যে শহরের যেই নদীগুলা ছিল, সেই নদীগুলা আগের ওইখানে ফিরিয়ে নিতে না পারলেও কমপক্ষে আমাদের সাম্পান এবং নৌকা নদীপথে চলাচলের একটা ব্যবস্থা আমরা প্রথম করব।
2 নম্বরে হলো মহালয় আমাদের সিটি কর্পোরেশনের থেকে আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে গরিব নিঃস্ব অসহায় বস্তি এলাকার ছেলেরা যাতে করে একটা শিক্ষা পায় সেই রকম একটা ব্যবস্থা আমরা প্রবর্তন করব। এরপরে হচ্ছে ঘরে ঘরে চিকিৎসা দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা স্বাস্থ্য কমিটি গঠন করে এবং আমরা যেটাকে ট্রাভেল অর্থাৎ ভ্রমণের মাধ্যমে আমরা চিকিৎসা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব। শিক্ষা, চিকিৎসা, এরপরে হলো উন্নয়ন, এই 3টা বিষয়ের দিকে আমরা বিশেষভাবে নজর দেব। আর বিশেষ করে আমাদের কর্ণফুলী নদী যেভাবে চর দখল করা, কোথায় কর্ণফুলী নদী ছিল আর এখন সেই নদী একটা খালে রূপান্তরিত হয়ে গেছে, সেইখান থেকে কর্ণফুলী নদীকে আমাদের সেই রাউজান রাঙ্গুনিয়া আর আপনার লেসুবাগান পর্যন্ত এই পুরা নদীকে ড্রেসিং করে এইখানে যতগুলো জোয়ার বাটা অনায়াসে হতে পারে এবং আমাদের নৌ চলাচল চলতে পারে, সেই জন্য আমরা ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি চট্টগ্রামের উন্নয়ন নিয়ে বা চট্টগ্রামের এইসব সমস্যা নিয়ে খুব জ্ঞান রাখেন, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আমরা একদম শেষ করতে চাই সুপ্রিয় দর্শক, আসলে আপনাদের অনেক কথা রেখেছি, অনেক প্রশ্ন রেখেছি, আমাদের 2জন সম্মানিত অতিথি পেয়েছি। আমরা সর্বশেষ প্রশ্ন, আপনি 30 সেকেন্ডের মধ্যে শেষ করবেন। আসলে শিক্ষা নিয়ে যেহেতু আমরা আজকে কথা বলছি, যেহেতু জামাত ইসলাম বাংলাদেশ তারা যদি সরকার গঠন করে তারা একটা রূপরেখা আপনার আমার এই অনুষ্ঠানের মাধ্যমে শেয়ার করেছে কী রকম শিক্ষানীতি হতে পারে। আসলে আপনারা শিক্ষক সমাজ, তারা তো আপনার ছাত্রদের সাথে থাকেন, অভিভাবকদের সাথে থাকেন এবং শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য ওতপ্রোতভাবে কাজ করে যান আপনার শিক্ষকরা, শিক্ষক সমাজটা কী ধরনের শিক্ষানীতি চান? খুব সংক্ষেপ 30 সেকেন্ডের মধ্যে শেষ করবেন প্লিজ। যে চট্টগ্রাম উন্নয়নের যদি একটা পরিকল্পিত কমিটি করা হয়, শিক্ষাকে তো বাদ দিয়ে হবে না, তাইলে মূল প্রধান শিক্ষাকে করতে হবে। কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দরকার এবং শিক্ষার সকল স্তরে সকলে যেন শিক্ষা গ্রহণ করতে পারে, ধনী গরিব প্রত্যেকে যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, এইভাবেই শিক্ষার একটা মহাপরিকল্পনা হাতে নিতে হবে। তা আমি আশা করি বাংলাদেশ জামাত ইসলাম যে শিক্ষানীতি যেভাবে তাদের প্রণয়ন করা হয়েছে এবং যেভাবে যে শিক্ষানীতি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে এবং তাদের যে দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা, এটা সত্যিকার অর্থে জাতির জন্য, এই দেশের জন্য মঙ্গলজনক হবে। এবং সেই শিক্ষানীতি বাস্তবায়ন করতে পারলে, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমাদের আশা করি পুরা জাতি অসাম্প্রদায়িক একটা জাতি হিসাবে, সুন্দর সুজলা সুফলা বাংলাদেশ হিসাবে আমরা সত্যিকারভাবে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে শান্তিতে বসবাস করি। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর সানোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ব্যস্তময় সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। যেন শাহজাহান চৌধুরী, আপনি খুব রাজনীতি খুব তৈরি করাচ্ছেন এবং বিভিন্ন সভা সমাবেশ করছেন, প্রতিনিয়ত রাজনীতি সুসংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। সেই ব্যস্তময় সময় থেকে টিএন বাংলাকে সময় দিয়েছেন। টিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমিও আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ, টিএন বাংলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা বিশেষ করে চট্টগ্রামের সর্বস্তরে মানুষের কাছে এই যে কথাগুলো পৌঁছার সুযোগ করে দিলেন, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ। যারা শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। ওকে, সুপ্রিয় দর্শক, আপনার সকলে জানেন চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করেছিলাম আসলে শিক্ষা খাত নিয়ে আলোচনা করেছিলাম, চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলাম। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।